রাগে অনুরাগে পর্ব ৭ লিখেছেন সুহাসিনী ফাতিহা। তিতলি দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রে সে নয়। ফারাজ খানের সাথে একটু কথা বলতে এসে যদি সেটা জ্বালানো হয় তাহলে এবার সত্যি সত্যি তিতলি ফারাজ খানকে জ্বালাবেই। তাই সে ভীষণ সাহস জুগিয়ে বলল, আপনি সত্যি মাঠে নামবেন স্যার? আমার কিন্তু ফুটবল খেলা খুব পছন্দ। টিভিতে মেসি নেইমারের খেলাও দেখি। কলেজে সুন্দর সুন্দর সিনিয়র ভাইয়েরা যখন খেলে আমার যে কি ভালো লাগে। এই মেয়ে একদম চুপ। এক থাপ্পড় দিলে তো সোজা পাশের তাল গাছের উপর পড়বেন। এসব আজগুবি কথা আপনার মাথায় কই থেকে আসে হ্যাঁ? বেয়াদব মেয়ে, মনের ভেতর থেকে আসে স্যার। আউট। ফারাজ খানের সাথে ঝগড়ায় জিততে না পেরে চঞ্চল তিতলির মাথা কাজ করছে না। তাতে কি, সময় তারও আসবে, তখন এই লোককে ছাড়বে না, একদম ছাড়বে না। সপ্তাদশী উদাস মনে বাড়ির ভেতর চলে গেল। রুদ্ধ মস্তিষ্কে বিড়বিড় করে বলল, কি খারাপ লোক তিতলিকে বলে থাপ্পড় দিলে নাকি তাল গাছের উপর পড়বে। তো বলি কি সাহস থাকলে থাপ্পড় মেরে দেখাতি। আমি উপরে বসে বসে তোর মাথায় তাল ফেলতাম, তখন বুঝতি কত ধানে কত চাল। কি বিড়বিড় করছো তিতলি? পাশ থেকে পুরুষালী কণ্ঠ শুনে পাশে ফিরল তিতলি। অয়নকে দেখে বিনা দ্বিধায় জিভ ফসকে বলল, আপনার কাজিন ফারাজ খান আছে না, ওই লোকটা একদম সুবিধার না ভাইয়া। কলেজে ও শুধু স্টুডেন্টদের ধমকের উপর রাখে। সবাই তো আড়ালে ভাল্লুক ফারাজ স্যার বলে ডাকে। কি বলছো তুমি তিতলি? ভাইয়া শুনতে ফেলে কি হবে তুমি জানো? শুনলে শুনুক, আমার কি, ওনাকে আমি ভয় পাই না। অয়ন অসহায় চোখে তাকালো মেয়েটার মুখ পানে। ছোট থেকে তুষারের সাথে বন্ধুত্ব হওয়ায় ভালোই মেয়েটার স্বভাবের সাথে পরিচিত। মুখে যা আসে তাই বলে। তবে এটা অয়নের ভালোই লাগে। এমন চঞ্চল প্রকৃতির মেয়ে সে খুব পছন্দ করে। আর সে যদি হয় তিতলি তাহলে আর কি। কেন যেন ভয় হয় তিতলির দিকে অন্য নজরে তাকাতে। যদি তুষার তার সাথে বন্ধুত্ব ছিন্ন করে দেয়। ভাবনা বাদ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কোথাও ফারাজ খান নেই। তাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তিতলির দিকে চেয়ে স্নিগ্ধ কণ্ঠ বলল, সানগ্লাসটা তোমাকে অনেক মানিয়েছে তিতলি। আমি জানি ভাইয়া, আসার পথেও একজন বলেছে আমাকে মানিয়েছে। অয়ন শক্ত কণ্ঠে বলল, কে বলেছে? তিতলির কি হলো কে জানে। সে ওই ছেলেটার কথা বলল না, বরং বলল আপনার ফারাজ ভাইয়া বলেছে আমাকে নাকি আগুন সুন্দরী লাগছে। বলে চঞ্চল তিতলি হাসতে হাসতে সেখান থেকে চলে এলো। পেছনে রেখে গেল হতবাক অবাক হতবিহ্বল চোখে চেয়ে থাকা অয়নকে। সে যেন এখনো বুঝতে পারছে না মেয়েটার বলা কথাটা। ফারাজ ভাই, ফারাজ ভাই এই কথা বলবে? অয়নের জানা মতে সে তো কোনো মেয়ের দিকেও তাকায় না। আর সেখানে ফারাজ ভাইয়ের সাথে কোনো ঝামেলা করলো না তো তিতলি? ভাই যদি রেগে যায়? আর ভাবতে পারছে না অয়ন। স্ত্র পায়ে বাড়ির বাইরে চলে গেল। ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা। ইতিমধ্যেই বরপক্ষ চলে যাওয়ার জন্য তাড়া করছেন। আয়েশার কান্না যেন থামছে না। বাবা মা ভাই সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাবে, এটা যেন মেয়েটার মন মানছে না। ও কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরল। মুচকি হেঁচকি উঠে গেছে মেয়েটার। আমরুল খান নিজের মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। ভদ্রলোকের চোখেও পানি। একমাত্র আদরের মেয়েকে আগের মতো প্রতিদিন চোখের সামনে দেখবেন না, ভাবতেই ওনার কলিজা ফেটে যাচ্ছে। আয়েশা একে একে মা বাবা ভাই সবাইকে জড়িয়ে ধরে কাঁদল। আমরুল খান আর রুমানা বেগম বরপক্ষ চলে যাওয়ার সময় আয়েশার হাত সাইফের হাতে তুলে দিলেন। আমরুল খান আত্মবিশ্বাসী গলায় বললেন, আমার মেয়েকে দেখে রেখো বাবা। আজকে তোমার হাতে আমানত হিসেবে তুলে দিলাম। আশা করি তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট পেতে দিবে না। আমার বিশ্বাস আছে তোমার উপর। শ্বশুরের কথায় সাহেব ভদ্রতায় ঠোঁট প্রসারিত করে হাসলেন। আবেগঘন কণ্ঠে জানালো, আমি আয়েশাকে কখনো কষ্ট পেতে দিব না শ্বশুর আব্বু। আপনার মেয়ে আপনার বাড়িতে যেমন ছিল ঠিক তেমনই থাকবে, কোনো চিন্তা করবেন না আপনি। আমরুল খান রুমানা বেগম দুজনের মনটা কিছুটা হালকা হলো। ফারাজ খানও এগিয়ে এলেন সেখানে। স্নেহে আয়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে শাসনের সুরে বললেন, ওখানে কখনো কোনো সমস্যা হলে সোজা আমাকে ফোন করে জানাবি। সবার সাথে হাসি খুশি থাকবি, এখন কাঁদিস না। বলতে বলতে ফারাজ খানের চোখ গেল তিতলির মুখ পানে। সপ্তাদশীর পেল্লব মুখখানার উপর বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়ছে বেয়াদব কেশগুচ্ছ।
গোল মুখখানায় যেন রাজ্যের সকল মোহ নিহিত, তবে তা ফারাজ খানকে কাবু করতে পারল না। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তিতলি মুখ ভেঙচি কাটলো, ঠোঁট বেঁকালো, মুখ বেঁকালো। ফারাজ খান চোয়াল শক্ত করে আওড়ালো। সিংহ জেগে উঠলে যেমন হিংস্র হয়ে যায়, ফারাজ খান জেগে উঠলে হিংস্র হতে সময় লাগবে না মিস তিতলি। সাবধান করেছি, শুনলেন না তো? এবার আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে দেখান, আপনার পায়ের শিকল টানবো আমি। দেখি আপনি আর কতটা দৌড়াতে পারেন। আয়েশার কান্না দেখে তিতলিরও কেন যেন খুব কান্না পেল। সপ্তাদশীর নিজের দিকটা উপলব্ধি করছিল, কিন্তু চঞ্চল তিতলি অন্যভাবে ভাবছিল যে একদিন তাকেও তার সুন্দর নরম বিছানা ছেড়ে, বাবা মা ভাই সবাইকে ছেড়ে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকতে হবে। এটা নিয়ে সপ্তাদশের মনে দুঃখের রীতিমতো দুঃখবোধের শেষ নেই। সবার থেকে বিদায় নিয়ে বরপক্ষরা চলে গেল সে সময়। সাথে সাথে বিয়ে বাড়ির মানুষজনও কমে গেল। কেউ কেউ চলে গেছে, আবার কেউ কেউ থেকে গেছেন। অয়নদের একেবারে নিকটাত্মীয়রা একেবারে বৌভাত শেষ করে তারপর যাবেন। তিতলি আসার সময় একটা ধূসর রঙা টপস জামা এনেছিল। সফেদ সফেদ রঙা গ্রাউন্ডটা চেঞ্জ করে সেটা পরে নিয়েছে। কি যে গরম বলার বাইরে, তিতলি বেশ ঘামছে। আবার কারেন্টও নেই, বিয়েবাড়ির জেনারেটরে লাইট জ্বলছে। সন্ধ্যা যে কারেন্ট গেছে এখনও আসেনি। এখন প্রায় 7:30। তুষার বাহির থেকে এসেই দেখলেন তিতলি ঝিলিকদের সাথে বসে আড্ডা দিচ্ছে। ও এক পলক বোনের দিকে তাকিয়ে ফের রুমানা বেগমের কাছে গেলেন। ভদ্রমহিলার মন খারাপ হয়ে আছে, চোখ দুটো সামান্য ফোলা ভাব। তুষার গিয়ে বললেন, আন্টি এবার আমাদের চলে যেতে হবে, আপনাকে বলতে এসেছি। তৎক্ষণাৎ টি শার্ট পরতে পরতে সেখানে অয়নও আসলো। এক কথায় বলল, আজকে তোদের যেতে দিব না। রুমানা বেগমও বললেন, আজকে থেকে যাও তুষার, কালকেও তো থাকলে না, রাত করে চলে গেলে আর তো কখনো আসবে না। আন্টি আমরা চলে যেতে হবে, আমারও জরুরি কাজ আছে, অন্য সময় আসবো কেমন? তিতলিও রাতে অন্য কোথাও ঘুমাতে পারে না। অয়ন তুষারের মাথায় থাপড়ে দিয়ে বলল, নাটক করিস না তো, এখন বোনের নাম দিয়ে চলে যাওয়ার বাহানা করবি, কাজের বাহানা দিবি। তুই থাকবি আর তোর বোনও থাকবে। তুষার আমিও চাই আজকের দিনটা থেকে যাও বাবা, মেয়েটা চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। বলতে বলতে রুমানা বেগম কেঁদে উঠলেন। আন্টি কাঁদবেন না প্লিজ, শান্ত হন, তোরা চলে যাবি বলছিস তাই কাঁদতেছে। রুমানা বেগম শাড়ির আঁচল দিয়ে মুখের পানি মুছে ফের বললেন, আমি কোনো কথা শুনবো না, তোমরা থাকবে এটাই ফাইনাল। তুষার যেন একটা বড় ফাঁদে পড়ে গেছে। রুমানা বেগমকে তিনি মায়ের মতো স্নেহ করেন, কিভাবে কথা ফেলবে। রুমানা বেগম বললেন, তোমার জন্য নাস্তা নিয়ে আসি, বসো। আমার খিদে নেই আন্টি। তুষার ড্রয়িং রুমে গিয়ে তিতলিকে দেখলো। তিতলি ভাইয়ের দিকে তাকিয়ে আছে, ইশারা করলো যাওয়ার কথা নিয়ে। তুষারের হঠাৎ চোখ গেল ঝিলিকের দিকে। মেয়েটাকে কেন যেন ওনার ভালো লাগে, কিন্তু বিষয়টা তেমন পাত্তা দেয় না। উনি এদিক একবার তাকিয়ে মোবাইল হাতে টাইপ করতে করতে বের হয়ে গেলেন। তিতলি ফোন হাত নিয়ে দেখলো ভাইয়ের মেসেজ, আজকে মনে হয় যেতে পারবো না। আন্টি কিভাবে ধরে রেখেছেন, তুই থাকতে পারবি তো? তিতলি মেসেজটা সিন করে রেখে দিল। আসলে তিতলির সবার সাথে ভালোই লাগছে, আর কখনো আসা হবে না, তাই সবার ফেসবুক আইডি ফ্রেন্ড লিস্টে যোগ করে নিল, যাতে চলে গেলেও কথা বলতে পারে। রাত 9টার দিকে ওরা সবাই ছাদে গোল করে বসেছে। সবার ভাবনা একটাই, কানামাছি খেলবে। বছর 4 আগেও সপ্তাদশী তিতলি স্কুলে কানামাছি খেলতো, এখন আবার সে খেলা খেলতে পারলে বলে সপ্তাদশীর আনন্দে তর সইছে না। ওরা 6 জন আছে খেলার জন্য। ঝিলিক বলল, আগে চোরকে বলতে হবে। তিতলি নির্দ্বিধায় বলল, আপু আমার প্রথমে চোখ বাঁধো, না হাত মিলানো হোক, যে সবার পরে হবে সে প্রথমে চোর হবে। তিতলি বাধ্য হয়ে মেয়ের মতো মেনে নিল সেটা। ওরা সবাই তিনজন করে হাত মিলালো। তিতলি নিজের পরনের ওড়নাটা কাঁধ থেকে বুক পর্যন্ত গুজিয়ে নিল ভালোভাবে। তারপর ওরা তিতলিকে চোখ বেঁধে দিল, আর তিতলি হয়ে গেল কানা। ওরা সবাই তিতলি বলল, এখানে কয়টা আঙুল আছে বলো তো? তিতলি মুচকি হেসে বলল, 2টা।
তিতলির কথা শুনে ওরা সবাই হেসে উঠল, কারণ কোনো আঙুলি ওরা দেখায়নি। অতপর ওরা চারদিকে ছুটিয়ে পড়ল। তিতলিও পায়ের ধাপে ধাপে ওদেরকে এগোতে লাগলো। একজন বলছে আমি এখানে, আর একজন বলছে আমি এখানে। চঞ্চল তিতলি দিকশূন্য হয়ে আচমকা কাউকে জড়িয়ে ধরে বলে উঠল, ধরে ফেলেছি তোমায় ঝিলিক আপু, এবার যাবে কই? দেখি, আমার চোখ খুলে দাও তো। সপ্তাদশী কোনো উত্তর না পেয়ে সামনের মানুষটার শরীর ঝাঁকিয়ে ফের বলল, এ কি আপু, তোমাকে তো চওড়া লম্বা লাগছে কেন? তোমার মুখ এমন খোঁচা খোঁচা লাগছে কেন? তোমার দাড়ি গোপ গজাইছে? চলবে। আপু ভাইয়ারা ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাও কেমন লেগেছে তোমাদের। একই সুন্দর, একই আপু, তোমাকে এত লম্বা চওড়া লাগছে কেন? তোমার মুখ এমন খোঁচা খোঁচা লাগছে কেন? তোমার দাড়ি গোপ গজাইছে? তিতলি তখনও যেন বুঝতে পারছে না। সপ্তাদশী ঝিলিক ভেবে আরও জোরে এক ঝাঁকি দিল, কিন্তু তাতে সামনে থাকা বলিষ্ঠবান দেহের যুবকের একটুখানি নড়বড় ও হলো না, বরং যেন আরও পাথর হলে। তিতলি অবুঝের মতো মুখ করে বলল, তুমি এত শক্ত কেন ঝিলিক আপু? বলতে বলতে চোখ বাঁধা অবস্থায় হাতের বিচারণ পুরুষালী জিন্স প্যান্ট আন্দাজ করতেই ভয়ে চেঁচিয়ে উঠল তিতলি। মুহূর্তে দূরে সরে নিজের চোখ থেকে কাপড় সরালো। সপ্তাদশী চমকালো, থমকালো, ভরকালো। অবাক, হতবিহ্বল, বাকরুদ্ধ, স্তব্ধ সব যেন একে রীতিমতো গ্রাস করেছে। মুখয়াবে অবিশ্বাস নিয়ে মেয়েটা হাঁ করে রইল। মাথাটা ঠান্ডা হতেই তিতলির মস্তিষ্ক জ্বলে উঠল। দুঃখে কষ্টে তিতলির রীতিমতো হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। লজ্জায় যেন ছাদ ফাঁক হয়ে যায়। মস্তিষ্কের কানায় কানায় প্রশ্ন, ভাল্লুক ফারাজ খানকে সে এতক্ষণ ধরে রেখেছিল। ছি তিতলি, ছি, এ কী করেছিলিস তুই? কেউ কি তার স্যারকে জড়িয়ে ধরে? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরুগম্ভীর বদমেজাজি আর নাক উঁচু লোককে কি না তুই এতক্ষণ যাবৎ জড়িয়ে ধরেছিলি? তিতলি আর ভাবতে পারছে না। এখন যেন এখান থেকে পালাতে পারলেই বাঁচে। তার সাথে তো ঝিলিক আপু, রূপসা আপু ছিল। এখন কই? এই ভাল্লুক স্যার এখানে কেন? যতই সাহস নিয়ে হাঁটুক, বড় বড় কথা বলুক, সাহসী তিতলিকে এখন কে বাঁচাবে? ঝিলিক, রূপসা, মিলি ওরা অসহায় চোখে তাকিয়ে আছে। তিতলির জন্য এই মুহূর্তে কিছুই করতে পারছে না। দুইটা টু শব্দ করতে গেলেই যেন ঘোর বিপদ। তিতলির সাথে যে তাদেরও ছাড়বে না সেটা বলা যায়। ঝিলিক ফিসফিস করে বলল, রূপ, আমাদের মনে হয় ফারাজ ভাইয়াকে থামানো উচিত। না হলে যদি তিতলিকে রাগের মাথায় থাপ্পড় দেয় তখন কি হবে? আমি যেতে পারবো না। তোরা যাবন? কি বলছিস ভাইয়া, কি রেগে গেছে দেখতে পাচ্ছিস না? যদি আমাদেরও শাস্তি দেয় তখন কি করবি? ওরে আল্লাহ, আল্লাহ করছে তিতলিকে যেন ছেড়ে দেয়। ফারাজের রাগ তখন সীমা ছুঁয়ে গেছে। মেজাজ তার নিয়ন্ত্রণের বাইরে। শরীরের প্রত্যেকটি শিরা উপশিরা দপদপ করছে রীতিমতো। পারছে না থাপড়ে বেয়াদব মেয়েটার সব দাঁত ফেলে দিতে। কান থেকে ফোন নামিয়ে নিলেন মুহূর্তেই। 1 মিনিটের জন্য দু চোখ বন্ধ করে ক্ষিপ্ত মেজাজ শান্ত করার বৃথা চেষ্টা চালাচ্ছেন। তিতলি ভয়ে ভয়ে ভীষণ সাহস জুগিয়ে একটা না বলল, শুনুন, আপনাকে আমি ইচ্ছে করে ধরিনি। আমরা কানামাছি খেলছিলাম। আপনি হঠাৎ কোথায় থেকে উড়ে এসেছেন। আমার কোনো দোষ নেই। যুবক দাঁতে দাঁত চাপল পরক্ষণে। এক আকাশঠম রাগ নিয়ে পরক্ষণে শক্ত মেজাজে বললেন, একটা মেয়ে হয়ে পরপুরুষকে জড়িয়ে ধরে তার ইজ্জত নিয়ে কানামাছি খেলছেন? আবার বলছেন আপনার কোনো দোষ নেই। বারবার ছাড় দিয়েছে বলে আপনি উড়েছেন। এবার আপনি দেখবেন কিভাবে আপনার ডানা ভেঙে যায়। বলে এদিক ওদিক তাকালেন তিনি। তর্জনে গর্জনে সপ্তাদশীর কিচ্ছু যায় এলো না। বরং মেয়েটা তেড়া কণ্ঠে বলল, আমি কি দেখেছি আপনি এসেছেন? আপনার ইজ্জতে কি আমি লঙ্কা মরিচ লাগিয়ে দিয়েছি? আমার বয়ে গেছে আপনার মতো ভাল্লুক স্যারকে জড়িয়ে ধরার। তিতলির কথায় ফারাজের বাড়ন্তর আগে যেন ঘি পড়ল। মুহূর্তেই এদিক ওদিক তাকিয়ে ডাকল, ঝিলিক, এক্ষুনি এদিক আয় তো। ঝিলিক তো ভয়ে শেষ, মনের ভেতরে কু ডাকছে। এই ভেবে যে তাকেও কি তাহলে তিতলির সাথে কোনো শাস্তি দিবে? ঝিলিক ভয়ার্ত গলায় শুধালো, জি বাবা ভাইয়া। ফারাজ কিছুক্ষণ ভেবেচিন্তে ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টানল। অতপর বললেন, নিচে গিয়ে বড় দেখে একটা কুমড়া নিয়ে আয় তো। কেন ভাইয়া, কুমড়া দিয়ে কি করবেন? ফারাজ চোখ গরম করে ঝিলিকের দিকে তাকাতেই
ঝিলিক ভয়ে ভয়ে বলল, ভাইয়া, তিতলির কোনো দোষ নেই, আমরাই ওকে কানামাছি খেলার কথা বলেছি, ওকে ছেড়ে দেন। তোকে আমি অন্য কারো গান গাইতে বলিনি, আর একটা কথা না বলে যেটা বলছি সেটা নিয়ে আয়। ঝিলিক অসহায় চোখে একবার তিতলির দিকে তাকালো। মেয়েটাকে তারা যুদ্ধের ময়দানে ফেলে দিয়েছে। বড্ড অপরাধবোধ কাজ করছে মেয়েটার মনে। ভালোই বুঝতে পেরেছে আজ রফাদফা কিছু হয়ে যাবে। ঝিলিকের সাথে সাথে রূপসা, মিলি ওরাও নিচে চলে গেল। এর মাঝেই তিতলি ভেঙে বলে উঠল, আপনি ঝিলিক আপুকে কুমড়া আনতে বলেছেন কেন? আপনি কি কুমড়া খেয়ে নিজের রাগ কমান? খেতেও খুব পছন্দ করেন বুঝি? ফারাজ বিরক্ত চোখে তাকালো বেয়াদব মেয়েটার মুখ পানে। কুমড়াটা আনুক শুধু, তারপর বুঝাবে পছন্দ করে কে না। তিতলি আবারও দুঃখ করতে করতে বলল, আমার হাত চুলকাচ্ছে। ছি, আমি একাকে জড়িয়ে ধরেছিলাম। কলেজে সুন্দর সুন্দর সিনিয়র ভাইয়েরা হলেও নিজের মনকে বুঝাতে পারতাম। আমার হাত ধুতে হবে, আমি তাহলে যাই। হ্যাঁ, আপনি বরং কুমড়া খান, শরীরের জন্য পুষ্টিকর। বলেই যে তিতলি চলে যাওয়ার জন্য পা বাড়াবে, অমনি শক্তপোক্ত হাত সবেগে কুনুই চেপে ধরল ওর। যুবকটা রূঢ় গলায় বললেন, আর এক পা সামনে এগানোর চেষ্টা করবেন আইসোয়ার, আপনাকে ছাদ থেকে নিচে ফেলে দিব। তিতলি একবার নিজের হাতের দিকে তাকালো, অতঃপর স্রেফ বলল, আমাকে ফেলে দিলে তো আমার জামাই তার কিউট সুন্দরী বউটাকে বিয়ে করার আগেই বিধবা হয়ে যাবে। আমাদের এখানে সংসার করা বাকি, হানিমুনে যাওয়া বাকি। ফারাজ শীতল রাগ নিয়ে কিছুটা ঝুঁকে একদম তিতলির চোখে নজর রাখল। কণ্ঠে শীতল রাগ ঢেলে ভ্রু নাচিয়ে বলল, বয়স তো এখনো 18 হয়নি, সংসার হানিমুন করার কি বুঝেন? হ্যাঁ? তিতলির সহজ সরল স্বীকারোক্তি, হানিমুন মানে ঘুরে বেড়ানো, ছবি তুলে আপলোড দেওয়া, আর সংসার করা মানে বাচ্চা কাচ্চা সামলানো। ফারাজ ভ্রু কুচকালো মুহূর্তেই, ধমকে সুরে চেঁচিয়ে বললেন, চুপ বেয়াদব মেয়ে, এক থাপ্পড় দিব। 1 মাস কাউকে মুখ দেখাতে পারবেন না, দূরে সরুন। ভাল্লুক ছাড় কোথাকার। আপনার মতো বেয়াদব মেয়ের উপর ফারাজ খানের কোনো ইন্টারেস্ট নেই। মিস তিতলি, আই রিপিট, আপনাকে শাস্তি দিব। আই ডোন্ট নিড অল দিস। সহসা দরজার কাছ থেকে ভয়ার্ত গলায় ভেসে এলো, ভাইয়া, কুমড়া নিয়ে এসেছি, নিয়ে আয়। কি শাসিত কণ্ঠ! সপ্তাদশীর বুক ছ্যাদ করে উঠল। আজ পেল। মানুষটার ক্ষুব্ধ মেজাজের কালো শার্ট প্যান্ট পরা যুবকটার দিকে হাঁ করে চেয়ে রইল। এতক্ষণ ভালো করে না তাকালেও তাকাতে যেন এই লোকের উপর নতুন করে ক্রাশ নামক বাস খেল মেয়েটা। যখন ফারাজ খান কলেজে নতুন জয়েন হয়েছিল তখন তিতলি লোকটার দিকে তাকিয়ে থাকতো। মনে হতো এভাবে যদি সারা জীবন তাকিয়ে থাকতে পারতাম। কিন্তু একদিন তিতলি ক্লাসে গালে হাত রেখে ফারাজের দিকে চেয়েছিল বলে অপমান করে ক্লাস থেকে বের করে দেয় তিতলিকে। তখন থেকেই সপ্তাদশী ভেবে নিল জীবনে আর কখনো এক নাক উঁচু লোকের দিকে ফিরেও চাইবে না, একদম চাইবে না, শুধু ঝগড়া করবে। সপ্তাদশীর অভিমানে সেদিন রাতটা একদম ভালো কাটেনি, কিন্তু অবাধ্য মন কি আর মানে? আড়ালে আবডালে মেসেজ দিয়ে বিরক্ত করা সব যেন তার বেড়েছিল। কিন্তু এতদিন করেও কোনো লাভ হলো না। তিতলির এই নিয়ে দুঃখের রীতিমতো মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেলে। নিজের প্রতি হতাশায় দ্বিখণ্ডিত বুক। কি পাষাণ লোক, একটু মায়াও নেই মনে। মাথায় কুমড়াটা তুলে দে। তিতলি যখন হাঁ করে ফারাজের দিকে তাকিয়ে ভাবনায় বিভোর ছিল, আদেশটা ধেয়ে এলো তখনই। নড়ে চড়ে তাকালো তিতলি। প্রশ্নটা কি তাকেই করেছে? সে বেশ দ্বিধাহীনতায় মিনমিন করে বলল, আমাকে বলছেন? আমি আপনার মাথায় তুলে দিব। ঝিলিক আপু, কুমড়াটা দাও তো, আমি তুলে দিচ্ছি। আপনাকে তুলে দিতে বলিনি, আপনার মাথায় তুলে দিতে বলেছি। ফারাজ ফের ঝিলিকের উদ্দেশ্যে হুকুম ছাড়লেন, কি বলছি শুনতে পাসনি? কি বলছো ভাইয়া? এত বড় কুমড়া ওর মাথায় তুলে দিব? তোকে দিতে বলছি দে। ভাইয়ার দোষ তো আমাদেরও ছিল, তুমি কেন একা তিতলিকে শাস্তি দিচ্ছ? আমি কৈফিয়ত দিই না, সেটা নিশ্চয় তোরা জানিস। ভাইয়ের সাথে এক কথায় উপর 2 কথা বলতে না পারা ঝিলিক আজ ভয় পেল না। সে কিছুতেই চায় না তিতলির মতো মিষ্টি মেয়েটার সাথে এমন কাজ করতে।
নিজেকে শক্ত করে ফের উত্তর দিল, ভাইয়া তুমি জানো না ও বাড়ির মেহমান, তুমি তো কখনো বাড়ির মেহমানদের সাথে এমন করো না। আচ্ছা তাহলে তোর সাথে কি করি? নে কুমড়াটা মাথায় তুলে পুরো ছাদে হাঁটা শুরু কর। তোর যেহেতু এত দরদ উপচে পড়ছে তাহলে শাস্তিটা তোরই দিই। ভয়ে ঝিলিকের রুহ আত্মা কেঁপে উঠল। 4-5 কেজির বড় একটা কুমড়া, এটা মাথায় নিয়ে হাঁটলে নিশ্চিত মাথা আর মাথার জায়গায় থাকবে না। ঝিলিক আপু, তুমি আমার মাথায় কুমড়াটা তুলে দিতে পারো, আমি কিন্তু মাইন্ড করব না। সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে ফারাজের মুখের দিকে তাকালো মেয়েটা। বেটার চোখে মুখে কোনো পরিবর্তন নেই। আর এই কানাটা কি দেখছে না তিতলির এই সুন্দর পরিবর্তন? সে নিজ থেকে বলছে এটা কম কিসের, আসলে লোকটা একটা কানা। ঝিলিক অসহায় চোখে কাপা কাপা হাতে তিতলির মাথায় কুমড়াটা তুলে দিল। তিতলির মাথায় কুমড়াটা তুলে দিতে দেরি, ওর হাঁটতে দেরি হয় নাই। বিধিবাম কয়েক পা এগোতেই আচমকা তাল হারিয়ে ফেলল মেয়েটা। হোঁচট খেয়ে পড়ল কারো গায়ের উপর। সে লোকটাও আকস্মিক তাল হারিয়ে নিচে পড়ে গেল তখনই। তবে নিজেকে যথেষ্ট সামলিয়ে তৎক্ষণাৎ ফারাজ তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, জানতাম আপনি এমনই কিছু করবেন, বেয়াদব মেয়ে, ওঠো বলছি। তিতলি কিছু বলল না, সে হাঁ করে চেয়ে আছে। ফারাজের চওড়া বুকে পড়ে আছে বুঝতেই জগৎ পাল্টে গেছে বিমোহে। শরীরে বিদ্যুৎ প্রবেশ করেছে যেন। থরথর করে কাঁপতে চাইছে শরীর। লোকটার শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, সে ঘ্রাণে তিতলি হারিয়ে গেছে যেমন। ফারাজ ভ্রু কোচকালো, খসখসে কণ্ঠে বলল, উঠবেন নাকি তুলে আছাড় দিব? সপ্তাদশী নিজের মধ্যে নেই, খেয়েই হারিয়েছে অনুভূতিতে। তৎক্ষণাৎ জিভ ফসকে বেরিয়ে এলো, না উঠলে হয় না। ঝিলিক গাছ থেকে একটা ঢাল ভেঙে আনতো। ঝিলিক মুগ্ধ চোখে তাকিয়ে আছে ওদের দিকে, কি মানাচ্ছে দুজনকে। তার ভাই তো কখনো কোনো মেয়ের দিকে তাকায় না। ঝিলিকের ভাবনার মাঝেই তিতলি হুঁশ ফিরে এলো। নিজের অবস্থান বুঝতে পেরে মেয়েটা তখনই উঠে দাঁড়ালো। নিজের কাজে লজ্জায় মেয়েটা আর সেখানে দাঁড়াতে পারল না, দৌড়ে চলে গেল ছাদ থেকে। সেদিন রাতে একটু ঘুম চোখে ধরা দিল না সপ্তাদশীর। চোখ বন্ধ করলে শুধু ভেসে উঠছে ছাদের সে দৃশ্যটা। সে ওই গম্ভীর লোকের উপর পড়েছিল, ভাবতেই মেয়েটার মুখ পানা লজ্জায় লাল নীল হয়ে যায়। সকাল 6টা 30 উঠে গেল তিতলি, চলে যাবে বাড়ি। এই বাড়ি আর এক মুহূর্ত না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতেই চোখ পড়ল তার পায়ে নূপুর একটা নেই। সপ্তাদশের মুখটা অন্ধকারে ঢেকে গেল। তার পছন্দের নূপুর হঠাৎ পা থেকে উধাও হয়ে গেল। তিতলি ভাবল হয়তো ছাদে পড়ে গেছে, তাই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ছাদের উদ্দেশ্যে। কিন্তু ছাদে গিয়ে দেখলো দরজায় তালা দেওয়া। ভোরে ভোরে উঠে চুরি করে পালাতে চাচ্ছেন নাকি? সহসা পেছন থেকে পুরুষালী কণ্ঠে শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরল তিতলি। দেখলো স্বয়ং ফারাজ খান দাঁড়িয়ে আছে, পরনে ছাইরঙ্গা স্যান্ডো গেঞ্জির সাথে কালো ট্রাউজার। দেখতে মনে হবে এক্সারসাইজ করবেন। তিতলির লজ্জা এখন কই গেল? রাতে সে কি লজ্জা মেয়েটার ঘুমাতে পারছিল না, আর এখন এখন কই এত লজ্জা? সেও পাল্টা জবাব দিতে শুরু করলো, চুরি করতে আসেনি, আমার নূপুর চুরি হয়ে গেছে, কে জানি আমার শখের নূপুরগুলো চুরি করেছে। ওহ, শব্দ কম, কণ্ঠ নিরেট। তিতলি থামল না, মুখখানায় দুষ্টু হাসি ফুটিয়ে ফের বলল, রাতে আমি সত্যি হোঁচট খাইনি, আমি ইচ্ছে করে আপনাকে ফেলে দিয়েছি। কেমন লেগেছে? একদম ঠিক করছি না? আপনি শাস্তি দিতে চেয়েছেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। আগে সাবানা ছিলাম, কিন্তু সঙ্গদোষে লোহা ভাসে। আমি কি করব তো? তিতলি ভ্রু বাঁকালো, বিদ্রুপ করে হেসে সাথে সাথেই বলল, আপনি কি করবেন বলেই তো রাতে বুকে জড়িয়ে ধরেছিলেন। ধরবেন তো? আমি কত কিউট না? আপনি কখনো আমাকে শাস্তি দিতে পারবেন? উল্টো বলবেন, আসো তিতলি, আমার বুকে আসো, বলে সপ্তাদশী লাজুকভাবে তাকালো। অথচ ফারাজ মেয়েটাকে ভালোভাবে দেখছে না পর্যন্ত। লোকটা কি কানে কম শুনে? না হলে তার রোমান্টিক কথা শুনেও কিছু বলছে না কেন? ফারাজ ভ্রুকুচকে তাকায় মুহূর্তে। তৎক্ষণাৎ লম্বা কদম ফেলে সে 2 সিঁড়ি উপরে উঠে এলো। ট্রাউজারের পকেটে 2 হাত গুজে রেখেই মেয়েটার মুখোমুখি দাঁড়িয়ে শক্ত মেজাজে বলল, টিচারদের সামনে এসব বাজে কথা বলতে লজ্জা করে না? আর যদি দেখি আমার আশেপাশে এসব বলছো, চড় দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব। বেয়াদব মেয়ে।
তর্জন গর্জনে সপ্তাদশীর কিচ্ছু যায় এলো না, বরং তুলতুলে ভালো লাগায় ভরে গেল বুকটা। তুমি বলে ডেকেছ, তিতলির কাছে যেন স্বপ্নের মতো লাগছে। এভাবে যদি সবসময় তুমি করে ডাকতো, সবসময় বললে কি দাঁত ভেঙে যাবে? ভাল্লুক স্যার কোথাকার। নিজের অযাচিত ভাবনা একপাশে রেখে তিতলি পাল্টা জবাব দিল, আমি জানতাম আপনি অস্বীকার করবেন। ভুল আমারই। কয়টা পিক তুলে রাখা উচিত ছিল, ফেসবুকেও আপলোড দিতে পারতাম। বেয়াদব মেয়েটার কথা শুনে ফারাজ ফস করে শ্বাস ছাড়ল। তৃপ্তির মেজাজে তিতলির মুখের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। আচমকা ফারাজ তিতলির দু হাত চেপে ধরল, ভীষণ শক্তভাবে ধরল। ব্যথায় তিতলি আর্তনাদ করে উঠল। ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই, লাগছে তো, আর কখনো এসব বলবো না, ছাড়ুন। ফারাজ শুনল কি না কে জানে, সে তৎক্ষণাৎ হাতের বাঁধন আরও দৃঢ় করল। কঠিন গলায় চিপিয়ে চিপিয়ে বলল, আমাকে টেস্ট করতে এসেছিলেন, শাস্তি না নিয়েই যাবেন? জড়িয়ে ধরার অপবাদ যেহেতু দিয়েছেন, তাহলে প্রমাণ করে দেখাই। আপনি তো একটা চান, তাই না? তিতলি আশ্চর্য বনে গেল যেন। মুখয়বে অবিশ্বাস নিয়ে মেয়েটা বলল, আপনি কি পাগল হয়ে গেলেন? লোকটা তিতলির কথা উপেক্ষা করেই ধীরে ধীরে তিতলির বুকে ঝুঁকে আসতেই তিতলি ভয়ে কেঁপে উঠল। সপ্তাদশীর হৃদয় কাঁপছে, কেমন যেন সব কিছু অস্থির লাগছে। ওদিকে নিজের হাত যেন ভেঙে যাচ্ছে এমন এক অবস্থা। এত শক্ত করে কেউ ধরে? উপায়ন্তর না পেয়ে তিতলি মাথা নিচু করে ফারাজের শক্তপোক্ত হাতে দাঁত বসিয়ে দেয়। তিতলি কতক্ষণ যে কামড়ে ধরে রাখলো, অথচ ফারাজের কোনো হেলদোলও নেই। এতে তিতলি রাগ হলো, হাত ছেড়ে দিয়েই বিড়বিড় করে বলল, এই বেটার কি গন্ডারের চামড়া, এত জোরে কামড় দিলাম তাও ছাড়ছে না। তিতলি এখন কি করবে? ভাল্লুকের থাবায় বন্ধি সে। উপায় না পেয়ে হঠাৎ তিতলি বলে উঠল, ওটা কে আসছে দেখেন তো। কথাটা মনে হয় কাজে লাগলো। ফারাজ তিতলিকে ছেড়ে দিল সাথে সাথেই। তিতলি সুযোগ বুঝে দৌড়ে সিঁড়ির নিচে নেমে গেল। নিজের শখের নুপুরের কথা ভুলেই গেল মেয়েটা। নেমে পেছন ফিরে ফারাজের দিকে চেয়ে মুখ ভেঙচি কাটল। ফারাজ সেটা দেখে বিড়বিড় করে বলল, ইডিয়েট। তিতলির নিচ থেকে বলল, কামড়টা বেশি জোরে দিয়েছি, মলম লাগিয়ে দিব? ফারাজ ফের তেড়ে আসতেই তৎক্ষণাৎ তিতলি দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর দেওয়ালে আড়াল হয়ে ফারাজকে উকি ঝুঁকি দিয়ে দেখতে চাইল, অথচ উকি দিতেই দেখল ফারাজ এখনও সেখানে দাঁড়িয়ে আছে। তিতলি তাকাতেই দুজনের চোখাচোখি হলো। তিতলি আবার সিঁড়ির নিচে এসে দাঁড়ালো। একটা কথা তার খুব বলতে ইচ্ছে করছে, না বলতে পারলে মনে হয় মরে যাবে। বলেই মরুক, কোনো মতেই আটকাতে পারল না। হুট করে প্রশ্ন করে বসল, আপনি কি প্রেম করেন স্যার? আপনার ভাইকে ফোন করব? না না, এই তো চলে যাচ্ছি। ভাইয়াকে ফোন করবেন না প্লিজ, আর কখনো এমন কথা বলবো না, একদম বলবো না। এই যে কান ধরেছি, এগুলো যদি তার ভাইকে বলে, তিতলি অনেক কষ্ট পাবে। ভাইয়া কি ভাববে তাকে? অভিমানে নাক ফুলিয়ে চলেছে, চোখের কোণ লাল হয়ে গেছে তার। কেঁদে দিবে দিবে ভাব। নাক ফুলিয়ে বলল, আপনার কি আমার প্রতি একটুও মায়া নেই? আপনি আমাকে দেখতেই পারেন না, তাই না? নাথিং। সপ্তাদশীর হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। যদি সত্যি প্রেম করে তাহলে তার কি হবে? যার জন্য রিনা খান হলাম, সে যদি অন্য মেয়ের হয়ে যায়, তাহলে কি আবার সাবানা হয়ে যাব? সকালে নাস্তার করার পাট চুকিয়ে তড়িঘড়ি করে যাওয়ার জন্য তাড়া করল তুষার। তিতলিও ভাইয়ের পাশে দাঁড়িয়ে আছে। তারপর আর ফারাজের সামনে পড়েনি, মূলত সে দেখেইনি। রুমানা বেগম এসে তিতলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কখন যে আসবে? তুমি এসেছো দেখে আমি খুশি হয়েছিলাম তিতলি। আবার আসবো আন্টি, অয়ন ভাইয়ার বিয়ে হলে তখন আসবো। দূর পাগলি, অয়নের বিয়ে হতে হতে এখনও অনেক দেরি। এখনও অয়নের চাচাতো ভাই ফারাজ আছে, ওর আগে অয়নকে কিভাবে বিয়ে দেব? ফারাজের বিয়ে হয়ে যাবে শুনে তিতলির মুখখানা অন্ধ হয়ে গেল। সে আর কিছুই বলল না। ভাবছিল ঝিলিকের সাথে দুইটা কথা বলবে, তাও পারল না। মুখ খুললেই তার অভিমানে কান্না আসতে চাইল। তিতলি এখন কাঁদবে না। তুষার সোফায় বসে থাকা ঝিলিকের দিকে চাইল। মেয়েটা বসে বসে মোবাইল স্ক্রল করছে। তুষার বিরক্ত হলেন কেন যেন।
এত কি দেখছে মোবাইলের মধ্যে? দৃষ্টি ফিরিয়ে রুমানার বেগমের উদ্দেশ্যে বললেন, আন্টি তাহলে আসি, ভালো থাকবেন। ভদ্রমহিলা হেসে সম্মতি জানালেন। অয়ন ওদের পিছু পিছু আসলো। তিতলিকে বলল, তোমার পড়াশোনা কেমন চলছে তিতলি? মন মেজাজ ভালো না হলে তিতলির কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। পরক্ষণে দেখল ফারাজ বাড়ির গেট দিয়ে ঢুকছে। মুখখানা সে কি গম্ভীর তার! একটু হাসলে কি পাপ হয়ে যাবে? তিতলি অভিমানে মুখ ফুলিয়ে ফেলল। তাকাবে না একদম, আর কখনো বিরক্ত করবে না। সে অয়নকে হেসে বলল, পড়াশোনা ভালো চলছে, তোমাকে অনেক মিস করব ভাইয়া, আমাদের বাড়ি আসবা কিন্তু। অয়ন তাকালো মেয়েটার মুখের দিকে। কলেজে পড়লেও মেয়েটা বাচ্চা স্বভাবের, তাতে কি? অয়নের খুব ভালো লাগে। ও হেসে বলল, অবশ্যই যাব। অয়নের কথার মাঝেই হঠাৎ গম্ভীর কণ্ঠে ভেসে এলো, অয়ন এদিকে আয় তো। ফারাজ ভাই যে কই গিয়েছিলেন? আমার বাইকটা একটু সুন্দর করে মুছে দে। অয়ন ফারাজকে ভীষণ সম্মান করে, কখনো কোনো কথা ফেলতে পারে না, তাই বলল, জি ভাই। তিতলি মুখ ভেঙচি কাটল, বিড়বিড় করে আওড়ালো, নিজের হাত নেই মনে হয়? অন্যকে ফরমাইশ দিতে লজ্জা করে না এখন? ভাল্লুক স্যার কোথাকার! বিকেল 3:10 কয়দিন পর থেকে তিতলির কলেজের পরীক্ষা হবে। তিতলি কখনো পড়াশোনায় টালবাহানা করে না, যতই যা করুক পড়াশোনা সবার উপরে। তৌসিফ শেখ তুষার কখনো তিতলিকে পড়াশোনার প্রতি ছাড় দেন না, এজন্য তিতলিও পড়াশোনায় ভীষণ মনোযোগী। এখনই টিউটর এসে পড়বেন, তাই তিতলি আগে থেকেই পড়ার টেবিলে বসে বসে পড়া বাদ দিয়ে নিজের ব্যক্তিগত ডায়েরিতে হাবিজাবি কি যেন আঁকছে। মানুষের মতো করে কিছু আঁকলো, সাথে লিখলো, এটা হচ্ছে ভাল্লুক ফারাজ স্যার। মনে মনে ভেবেই নিল কাল কলেজে সকাল সকাল গিয়ে কলেজে যাব। কি আঁকছো তিতলি? তিতলি যখন নিজের ডায়েরিতে অভিমানে নাক ফুলিয়ে ভাল্লুক ফারাজ খানকে আঁকছিল, প্রশ্নটা ধেয়ে এলো তখনই। মেয়েটা তটস্থ হয়ে দ্রুত ডায়েরিটা বন্ধ করে ব্যাগে ভরে ফেলল। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, কি? কিছু না কিছু না, আমি তোমার আসার অপেক্ষা করছিলাম। আপু, মেয়েটার নাম সামিয়া, তিতলিদের বাসার পাশের বিল্ডিংয়ের। পড়াশোনায় ও ভীষণ ভালো, ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স বিভাগের স্টুডেন্ট। সামিয়া তৎক্ষণাৎ পাশে চেয়ারে বসতে বসতে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো আপু? ভালো। টুকটাক কথা বলে পড়ায় মনোযোগ দিল। সামিয়ারও বেশ ভালোই লাগে তিতলিকে পড়াতে। এমন একটা মিষ্টি মেয়ে, তার উপর একবার কিছু বুঝিয়ে দিলে সেটা খুব সহজেই পেরে যায়। পড়ার ফাঁকে তিতলি হঠাৎ বলল, আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করব? এটা আবার জিজ্ঞেস করে বলা লাগে নাকি? বলো, কি বলতে চাও? তিতলি মুখমণ্ডল অন্ধকার করে রেখেছে, হাতের কলমটা আঙুল দিয়ে ঘুরাতে ঘুরাতে অবুঝ ভঙ্গিতে বলল, আপু, স্যারেরা কি স্টুডেন্টের উপর রাগ করে? মানে একদম দেখতেই পারে না টাইপ রাগ? সামিয়া খাতা দেখতে দেখতে বলল, কেন, কোনো স্যার কি বকা দিয়েছে? না মানে এমনি জিজ্ঞেস করলাম। সামিয়া এবার তিতলির মুখের দিকে তাকালো। মেয়েটার মুখটা কেমন অভিমানে ভরে আছে, চোখের কোণে কেঁদে দিবে এমন ভাব। সামিয়া ভীষণ বুঝদার মেয়ে, ও ভেবেই নিল তিতলি কলেজে স্যারদের সাথে ঝামেলা করেছে। তিতলি কেউ চেনে। পরক্ষণে তিতলির মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝিয়ে বলল, স্যারেরা রাগ করে যদি স্টুডেন্ট বেয়াদবি করে, কথা না শোনে, যেসব স্যার একদমই দেখতে পারে না বলে ওরাই সবচেয়ে বেশি খেয়াল রাখে। সামিয়ার কথাগুলো যেন মেয়েটার মাথার উপর দিয়ে গেল। অবাক মুখে বলল, মানে? মানে হলো যে স্যার বকা দেয়, ধমক দেয়, ওই স্যারই তোমাকে সবচেয়ে বেশি কেয়ার করে, তোমার ভুল ধরিয়ে দেয়, শাসন করে। এটা এটা নিয়ে কি তুমি মন খারাপ করে আছো? তিতলি চুপ হয়ে গেল। ফারাজ তাকে ধমক দেয়, বেয়াদব মেয়ে, দাঁত ফেলে দিব। মেয়েটার সব মনে পড়ল। ও সব কি তাহলে কেয়ার করে বলে? লোকটা কি তাহলে খেয়াল রাখে ওর? ভীষণ ভাবনায় পড়ে গেল মেয়েটা। ওদের কথার ভেতরে সেখানে তুষার এলো। মূলত তিতলির জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বই এনেছে। স্টাডি টেবিলে রেখে গম্ভীর কণ্ঠে বললেন, বই সব এনে দিয়েছি, এবার এটা বলবি না যে তোর বই নেই, ওটা নেই সেটা নেই। ভাইয়ের কথা শুনে তিতলি ভয় পেয়ে গেল। তাদের কথা শুনতে পেল না তো। যদি জানতে পারে সে পড়াশোনা না করে এসব বলছে, তাহলে ভাই অনেক বকা দেবে, বলবে এই শিক্ষা দিয়েছে তোকে। তিতলি ভাইকে ভয় পায়, তাই সামিয়াকে বলল,
আপু আমি একটু ওয়াশরুমে যাব, খুব ইমার্জেন্সি, যাও। সামিয়ার বলতে দেরি, ওর যেতে দেরি হলো না। তুষার দেখলো সবটা, ফের সামিয়ার দিকে ফিরে গম্ভীর গলায়, দেখছো আমি এসেছি। আর কিভাবে বাহানা দিয়ে চলে গেল। সামিয়া মুচকি হেসে বলল, তিতলি খুব ভালো পড়ে, আমি তো একবার বুঝিয়ে দিলেই ও সব পেরে যায়, আপনি চিন্তা করবেন না ভাইয়া। হুম, বলে তুষার সেখান থেকে চলে গেল। রাতে ঘুমাতে এসে তিতলির শুধু ফারাজের বুকে পড়ে যাওয়ার কথা মনে পড়ছে। বালিশের এপাশ থেকে ওপাশ ফিরছে, শুধু ফিরছে। যদি একটু কথা বলতে পারতো, যেই ভাবা সেই কাজ। পড়ার কথা বলে হলেও আজ তিতলি ফারাজকে রিয়েল আইডি থেকে মেসেজ দিবে। তৎক্ষণাৎ ফেসবুকের মেসেঞ্জারে ফারাজের আইডি সার্চ করে। কি পড়া জিজ্ঞেস করবে কিছুই মনে পড়ছে না। শেষমেশ লিখলো অন্য কিছু, আমাকে একটু পড়া বুঝিয়ে দিবেন। আপনি ডিলিট, আপনি কি সত্যি প্রেম করেন? ডিলিট অন, আপনি কি ঘুমাইতেছেন? ডিলিট আইডিতে অ্যাক্টিভ অথচ সিন করছে না। তিতলির খুব রাগ হলো। তার খুব কষ্ট হয় যদি কেউ অনলাইনে থেকেও মেসেজ না সিন করে। শেষে রাগ করে টাইপ করলো, আপনি আসলে একটা ভাল্লুক। এটা আর ডিলিট করলো না। সেন্ড করে দিয়ে মোবাইল রেখে দিল। ফারাজ সবে রাতের খাবার খেয়ে রুমে এসেছে। রাত অনেক হয়েছে, প্রায় 12টার কাছাকাছি। এত রাতে মেসেজ এসেছে দেখে ফোন হাতে নিতেই ফারাজ দাঁতে দাঁত চাপল। জানাতে চাই এসব কেমন বেয়াদবি। বিড়বিড় করে বলল, মন চাচ্ছে সব কয়টা দাঁত ফেলে দিতে। সামনে পেলে তখন বুঝাবো আমি ভাল্লুক কিনা। বেয়াদব ছেলে মেয়ে। সকাল 8:30। তিতলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেয়াল ঘড়িতে নজর বুলিয়ে বাইরে বেরিয়ে আসলো। খিদে পেয়েছে, তবে খেতে ইচ্ছে করছে না। এর থেকে বড় কোনো জ্বালা আছে বলে মনে হয় না। ড্রয়িং রুমে এসে তিতলি চেয়ার টেনে বসলো। অজ্ঞতার তৌসিফ শেখ তৈরি হয়ে মেয়ের জন্য বসে। একসাথে ব্রেকফাস্ট করবেন, সাথে অফিসে যাওয়ার পথে কলেজের গেটে নামিয়ে দিবেন। তিতলি এসে বসতেই বললেন, তুমি নাকি ঠিকমতো পড়াশোনা করছো না, ক্লাস ফাঁকি দিচ্ছ। তিতলি ভয় পেয়ে গেল। সে তো শুধুমাত্র 3 দিন ক্লাস ফাঁকি দিয়েছে। এটা তার বাবার কানে এলো কি করে? অথচ তাও বলল। এমন মিথ্যা কথা তোমাকে কে বলেছে আব্বু? আমি কি কখনো ক্লাস ফাঁকি দিই? আমি কত ভালো না? তৌসিফ শেখ হাসতে হাসতে বললেন, আচ্ছা আমার ভালো মেয়ে, এবার ঠিকমতো নাস্তাটা করে ফেলো। জি আব্বু। কিছু একটা মনে করে তিতলি হঠাৎ আবদার করলো, আব্বু শোনো। বলো আম্মু। আমার নতুন জুতো লাগবে, কিছু ড্রেসও লাগবে। আচ্ছা, নিয়ে আসবো নে। পাশ থেকে আলিয়া শেখ রেগে বললেন, এত জুতো ড্রেস দিয়ে কি করিস? এসব হাই হিল কেউ পরে? কোন দিন উষ্টা খেয়ে পা ভেঙে আনিস আল্লাহ জানে। আপু দেখছো আম্মু এসব কি বলছে? আমার জুতো লাগবে দেখে হিংসে করছে। থাক আমার জুতো লাগবে না, বলে নাক ফুলিয়ে চলে গেল তিতলি। তৌসিফ শেখ ডাকলেও শুনে নাই। মেয়েটা বড্ড অভিমানী। তিতলি রুমে এসে মোবাইল হাতে নিয়ে নিধিকে কল করলো। নিধি, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? তিতলি, ভালো নাই, তুই কেমন আছিস? নিধি, ভালো। কলেজে কখন বেরোবি? তিতলি, রেডি হচ্ছি। এত সকাল কেন? আমার কাজ আছে। তুই সকালে আয়। বলে তিতলি হঠাৎ লজ্জা পাওয়ার ভান করলো। বলল, একটা কথা শুনবি নিধি? নিধি, কি এমন বিশেষ কথা? বলে ফেল। তিতলি যেন লজ্জায় বলতে পারছে না, তেমন করে উত্তর করলো, না থাক, কলেজে গিয়ে বলবো। আচ্ছা। ওরা কথা বলে ফোন কাটলো। সকাল সকাল রেডি হয়ে কলেজে গেল তিতলি। উদ্দেশ্য ক্লাসে নিজের আঁকা ভাল্লুক ফারাজ স্যারকে টাঙানো। কিন্তু কলেজে যেতেই দেখলো করিডোরের কর্নারে ফারাজের সাথে এক সুন্দরী রমণী দাঁড়ানো। রমণীটি কলেজের নতুন টিচার, ফারিন ম্যাডাম। প্রচণ্ড সুন্দরী, বয়স 23-24 হবে। হেসে হেসে ফারাজের সাথে কথা বলছে, উনিও তাল মিলাচ্ছেন। তিতলির রাগ হলো। কই, তার সাথে তো কখনো সুন্দরভাবে দুটো কথা বলে না, সব সময় ধমক দেয়। অথচ এখন কত ঢং করে কথা বলছে। সপ্তাদশীর চোখের কোণে জল জমেছে, নাক ফুঁসছে, যেন কেঁদে উঠবে। একদম খুঁচিয়ে খুঁচিয়ে দুইজনকে পরখ করলো। হেঁটে একবার তাদের সামনে গেল, আবার চলে আসলো, আবার গেল। লোকটা কি কানা? তাকে দেখছে না? তার দিকে তাকাচ্ছে না কেন? তিতলির খুব কান্না পেল। সে ফোঁসফাঁস করতে করতে চলে আসবে, তখনই পুরুষালী গম্ভীর কণ্ঠে ভেসে এলো, এই মেয়ে এদিকে আসো। তিতলি দাঁড়াবে না,
একদম দাঁড়াবে না। যার সাথে কথা ইচ্ছে বলুক, তিতলির কি প্রেমও করুক, ইট ডাজন্ট ম্যাটার। তিতলির কিছুই আসবে না, যাবে না। তিতলি আর কখনো তাকাবেও না, তাই চলে আসবে এই ভেবে বলেই তিতলি পা বাড়ায় চলে যাবার জন্য। কিন্তু বিধাবাম দু পা এগুতেই ফারাজ লম্বা কদমে ছুটে এসে তিতলির হাত চেপে ধরল আচমকায়। খসখসে হাতের মুঠোয় তিতলির কোমর হাত চেপে ধরে বলল, পিচ্চি মেয়ের এত রাগ কই থেকে আসে হ্যাঁ?